যিনি পাঠিয়েছেন রাজন ভাই, তিনি আপনারা আমাদের ঈদে তার ঘটনা শুনেছিলেন এবং তিনি আমাদেরকে আরেকটি ঘটনা পাঠিয়েছেন। তো যেই ঘটনা তিনি পাঠিয়েছেন সেটা খুব বেশি দিন পুরাতন নয়, গত 2 বছর আগে শুরু হয়েছিল যার সাথে ঘটনাটি ঘটে। সেটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ড নাইমে। তো ছোটবেলা থেকেই সে অনেকটা দুরন্ত স্বভাবের ছিল, রাত নেই দিন নেই, ইচ্ছা হলে সে ঘর ছেড়ে বেরিয়ে পড়তো, বাইরে ঘুরতো, কখনো বা আড্ডায়, কখনো বা গ্রাম কিংবা শহরের মেলায়। ঘটনা ঘটে যখন ওর চেহারা এবং শারীরিক গঠন দেখে অনেকটাই অবাক হয় এবং কেন এরকম স্বাস্থ্যহীনতা আর মন মরা থাকে এটা আগে কখনো ওকে দেখে বোঝা যায়নি। বাইরে বেরোতে চাইতো না এবং সারাদিন ঘরের মধ্যে বসে থাকতো। যাই হোক, 2019 সালে ওনাদের HSC পরীক্ষা শেষ হওয়ার পর ঘটনাটি তিনি জানিয়েছিল। সে জামালপুরেই কোনো একটা কলেজে পড়ালেখা করতো, নামটা রাজন ভাই উল্লেখ করছেন না। আসলে জামালপুরের সাথে আমি খুবই আমার মন থেকে আমি খুব জড়িত, জামালপুরে অনেক ভালো ভালো সময় আমার কেটেছে। যাই হোক, ঘটনায় চলে যাই। ঘটনা শুরুর একদিনে ওনাদের দাদির বাড়িতে থাকে, দাদুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে জামালপুরে নিজেদের বাসায় আসার পর থেকে শুরু হয় তাণ্ডব। তার চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে গ্রামে যেতে হয়েছিল তাদের। সালটা ছিল ডিসেম্বর 2017। ওর ভাইয়ের বিয়ের পর কোণে উঠে আনার পর দিন পার্সোনাল কিছু কারণবশত নাইম শহরে তাদের বাসায় ব্যাক করে। তাদের বাবা মা ভাই গ্রামেই থেকে যায় কিছুদিনের জন্য। তাদের গ্রাম থেকে শহরে আসতে হলে সিএনজিতে করে আসতে হয়। সেদিন সিএনজি পাওয়ায় দেরি হবার কারণে শহরে পৌঁছাতে তার প্রায় রাত 12:30টার মতো বেজে যায়। জামালপুরে রাত 12:30 মানে তখন সবকিছু প্রায় নিস্তব্ধ, এটা সত্য কথা। মাঝে মধ্যে 2-1টা ট্রাক, বাস কিংবা সিএনজি পারাপারের শব্দ পাওয়া যায়। কখনো মধ্যরাতে ভাড়া চালানো রিক্সার বেলে টুংটুং শব্দ পাওয়া যায়। এবং আমি যেহেতু জামালপুরে এসে তিনি বলেছেন যে হ্যাঁ অবশ্যই পরিবেশটা একদম থমথমে থাকে রাত 10টার পরে, এবং আমি খুব ভালো ভালো জায়গায় যেমন ঝিনাই ব্রিজ এবং এসব জায়গায় আমি গিয়েছিলাম। যাই হোক, এটা আমি পরে বলছি। সিএনজি থেকে নেমে এসে বাসার দিকে হাঁটা দেয়, রিক্সা পায়নি সে এত রাতে, এবং সিএনজিওয়ালা বলেছিল ওইদিকে ভাই পুরো রাস্তা ভাঙা প্রচুর, গেলেও খালি সিএনজি নিয়ে ফিরতে হবে, আপনি এখানেই নেমে পড়েন, লাগলে ভাড়া 30 টাকা কম দেন। উপায়ন্ত না হয়ে সে বোটগড় নামক শহরের ভেতরে একটা এলাকায় নেমে যায়। শীতকাল ছিল এবং ওর গায়ের জ্যাকেট ভেদ করে যেন বাতাস ঢুকছিল শরীর ছুঁয়ে, তার উপর আবার ফাঁকা রাস্তা। যাই হোক, সে খানিকটা ভয় পেতে লাগলো। ভয়টা অশরীরী কিছু টাইপের না, ছোটকাল থেকে সে এসব বিষয়ে খুব কম বিশ্বাসী। সে কুকুর ভয় পেতে লাগলো। এত রাতে কুকুর দেখলেই তাড়া করবে আর কুকুরের সাথে দৌড়ে পারা কোনো মামুলি কথা নাই। ভয় এড়াতে সে কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে আপন মনে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে একটা সময় হুট করে সে তার ঘাড়ে লোমশ কিছু একটা স্পর্শ অনুভব করে। চমকে উঠে সে পিছনে ফিরে তাকায়, কিন্তু মোবাইলের আলোতে দূর পর্যন্ত যে কুয়াশা ছাড়া কিছুই খুঁজে পাচ্ছিল না। ল্যাম্প পোস্টের আলোতেও সব যে আলো যে খুব অনেক ছিল সেটাও না। আর ওই জায়গাটার জামালপুরে একটা বিশেষ আমি দেখেছি যে এখানে ল্যাম্প পোস্টের শহরটা খুব বেশি উন্নত না। আমি আগে যখন দেখেছি উনিও বলেছেন সেটা, এবং প্রত্যেক সড়কে ল্যাম্প পোস্ট আছে কিন্তু সবসময় সেটা জ্বলে না। তো লিটারালি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তাকে হাঁটতে হচ্ছিল। তো মনের ভুল ধরে নিয়ে এসে ব্যাপারটার থেকে তৎক্ষণাৎ বেরিয়ে এসে হাঁটার গতি বাড়িয়ে দেয়। তো বাসায় হেঁটে আসতে অনেকটা 15 মিনিটের সময় মতো লেগে যায়। সে বাড়ির গেটে এসে দারোয়ানকে ডেকে গেট খুলে দিতে বলে। দারোয়ান গেট খুলে দিতেই সে উপরে উঠে 2 তলার তাদের বাসায় চলে আসে। বাড়িটা তাদের নিজেদের 3 তলা বিল্ডিং। ফ্রেশ হয়ে ভাত রান্না ডিম ভাজি করে খেয়ে বিছানায় শুয়ে মোবাইল চালাতে শুরু করে। জার্নির কারণে ক্লান্তির জন্য খুব তাড়াতাড়ি তার তন্দ্রাভাবটা চলে আসে। এর কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে দরজার ঠকঠকানি শব্দ হয়। শীতের কারণে সে উঠে না গিয়ে রুম থেকেই জিজ্ঞেস করে, কে? রাকিব চাচা নাকি? ওদের দারোয়ানের নাম ছিল রাকিব। মনে মনে ভাবছিল এত রাতে কি নাকি কলিং বেল না চেপে আধ্যাত্মিক দরজা টোকা দিচ্ছে, কাহিনী কি? তো মোবাইলের স্ক্রিনে তাকাতে সে দেখে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো হয়েছে তিনি ঘুমিয়েছে, অথচ তার মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরে ঘুমিয়ে আছে। যাই হোক, ক্লান্তিতে থাকলে এরকম হয়তো ভুল হতে পারে বা হরহামেশাই হয়। তাহলে উনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, চাচা কিছু লাগবে? তো ওই পাশ থেকে কথা আসছে না। তিনি বলেন, কথা বলছেন না কেন? শুধু দরজা ঠকঠক করে যাচ্ছে পাশ থেকে। তো বিরক্ত হয়ে সে উঠে এসে দরজা খুলে দেয়, কিন্তু ওপাশে সে কাউকেই দেখে না। দরজা খুলতে সে খানিকটা গরম বাতাস স্পর্শ অনুভব করে তার শরীরে ভেদ করে ঘরের ভিতরে গিয়ে উধাও হয়ে যায়। দরজা লাগিয়ে সে নিচে যায় দারোয়ানের কাছে গিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন না একটু আগে? দারোয়ান বলে, কই বাবা, না তো, আমি তো প্রায় ঘুমিয়েছিলাম, চোখ লাগা ভাব। তাই আপনার সঙ্গে যে পোলারা আইছিল ওরে দেখলাম গেট দিয়া ভেতরে চলে গেল, আমি গেট খুলে দিলাম। তো নাইম ভেবাচাকে খেয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে, কি বলেন মেয়ে, আমি আসলাম বাড়িতে একা, আমার সঙ্গে কাকে দেখলেন আপনি? ঘুমে ধরলে ঘুমায় পড়েন, এমন আবল তাবল কথা বলেন কেন? আমি বাসায় একা, তার উপর বলতেছেন ভয় দেখেন না কথাবার্তা। তো দারোয়ান জানে, ভাই 5 বছর ধরে তোমাদের বাসায় দারোয়ানের কাজ করতেছি, কোনোদিন আমি মানুষ দেখতে ভুল করছি এমন হয়েছে? রাতের ডিউটি আমি করি প্রত্যেক দিন, আমার ঘুম পাইলেও ঘুমরে কেমনে কাবু করার লাগে সেটা আমি আমার থেকে ভালো তুমি কি পারবা বাবা? আমি স্পষ্ট দেখছি তোমার পিছে একটা খাটো করে কালো পোলা হাইটা আইতেছিল, তোমার থেকে
হাত দূরে হাঁটতেছিল। আমি ভাবছি তুমি গ্রাম থেকে ফিরছো, সঙ্গে মনে হয় এখানে কোনো ভাইটাই আইছে তোমার সাথে থাকতে। তুমি গেট দিয়ে ঢুকে গেলা, কিন্তু সেই পোলা পিছের দিকে হাইটা চলে গেল। তোমার যাওয়ার কিছুক্ষণ পর সেই পোলা ফিরে আইসা আমার এগুলো, চাচা একটু গেটটা খুলেন, আমি নাইমের কাকা তো ভাই, ভুল করে রাস্তায় এক দোকানে ব্যাগ ফেলে আইছিলাম, ওইটা নিতে গেছিলাম তখন। এরপর আমি আর কিছু না ভেবে গেটটা খুলে দেই, কারণ ওর হাতে আসলে একটা ব্যাগ আছিল। মনে হয় আমারই ভুল হয়েছে, আমার উচিত ছিল তোমার জিজ্ঞাসা করে গেটটা খুলে দেওয়া। নাইম সাথে সাথে বাড়ি তোর বাবার কাছে ফোন দিয়ে বলে, আব্বু রাকিব চাচা মনে হয় নেশা টেশা করছে, শোনো কি আবল তাবল কথা বলতেছে। সে দারোয়ানের কাছে ফোন দেয় এবং দারোয়ান সব বলে যে এই দেখেছে সে। পরে নাইমের বাবা দারোয়ানকে বলে, গেটে তালা লাগাও। তালা মেরে নাইমকে নিয়ে বাড়ির আশেপাশে ছাদে খুঁজে দেখো, ওর সাথে কেউ যায়নি বাড়ি থেকে। ফাঁকা বাড়ি শেষে না চুরি ডাকাতি করে বসে কেউ। তারা দুজন খুঁজতে শুরু করে বাড়ির এই পাশ থেকে ও পাশ। অনেকক্ষণ খোঁজার পর কাউকে না পেয়ে নাইম বেশ বেগে রেগে গিয়ে চাচাকে ধমক দিয়ে বলে, আরে মিয়া বুঝছি আপনার ঘুম পাইছে, নয়তো উল্টাপাল্টা খাইছেন, জান গিয়ে ঘুমান। ঘুমে করে কিনা কি দেখছেন, আমার পেছন পেছন কে হয়ে আসলে আমি বুঝবো না, আমি পাগল নাকি, মাথা মোটা। যাই হোক, বেশি কথা না বলে এসে রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। রাত প্রায় 3টার দিকে আবারও তার ঘুম ভাঙে হঠাৎ করেই। বাথরুমে যায়, ফেরার পথে কিচেন থেকে সে একটা শব্দ শুনতে পায়। ময়লা রাখার বালতির উপর মুরগি উঠে পা দিয়ে খোঁচালে যেমন শব্দ হয় ঠিক তেমন। মানে তার মনে হচ্ছিল ময়লার বালতিতে কিছু একটা হাঁটাহাঁটি করছে। সে ধূপ করে এসে কিচেনের লাইটটা জ্বালিয়ে দেয়, দেখে কেউ নাই। ময়লার বালতিটা যেমন ছিল তেমনই আছে। খানিকটা ভয় পায় সে, কারণ তার দরজায় নক, দারোয়ানের কথা বলাগুলো তিনি ভয় পাচ্ছিল। তারপর আবার কিচেনে সব শব্দ। পরদিন সে তার এক বন্ধুকে বাসায় এনে বলে, কয়টা দিন থাক, আমি পরশু দিনই আবার গ্রামে চলে যাব। এসেছিলাম একটা জরুরি কাজে, একা বাসায় ভাল লাগে না, সময় কাটে না, তাই তোকে আনলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন শুয়ে পড়ে। ওর বন্ধু সিগারেট ধরাতে চলে। নাইম বলে, ভাই বারান্দায় যা, আমার শ্বাসকষ্ট হয় তামাক পরা গন্ধে। ওর বন্ধু বারান্দায় যায় সিগারেট ফুঁকতে। যাওয়ার প্রায় 2-3 মিনিট পর সে চেঁচামেচি করে রুমে চলে আসে। নাইম জিজ্ঞেস করে, কিরে তোর কি হলো, এমন পাগলের মতো চেঁচাচ্ছিস কেন এত রাতে? ঘুমাইতে দে তো ভাই, সকাল সকাল উঠা লাগবে আমার। পরে বন্ধু বলে, আরে রাখ তোর ঘুম, আমার বাসায় রেখে আয়, এখানে থাকা সম্ভব না ভাই, মাফ কর। তুই আমাকে কেমনে এখানে, তুই থাকিস কেমনে এখানে? নাইম জিজ্ঞেস করে, মানে ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে আর তুই বলছিস এখানে থাকা যাবে না? কি হয়েছে সেটা বলবি তো আগে নাকি? যেটা বলে, আমি সিগারেট ফুঁকতে ফুঁকতে বাইরে দিকে সেদিকে তাকাচ্ছিলাম, এক সময় তোদের বিল্ডিং এর সামনে বিল্ডিং এর ছাদের উপরে একটা কালো বেটে লোককে হাত দেখতে পাই। ছাদের উপর বসে রেলিং এ পা দুলিয়ে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি চোখ কচলে আবারও তাকাতেই দেখি কিচ্ছু নেই সেখানে। তাড়াতাড়ি সিগারেট শেষ করে ভেতরে ঢুকতে যাব, ঠিক করার পরপরই দেখি তোদের বাড়ির সামনে বাউন্ডারির উপর দাঁড়িয়ে আছে বেটে লোকটা। এক হাতে একটা থলের মতো ছিল, আবছা আলোয় দেখতে পাই থলে থেকে চুয়ে চুয়ে কি যেন একটা পড়ছে। লোকটা কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছে এবং হাতে থাকা থলেটা আমাকে ছুঁড়ে মারে। বারান্দার গ্রিলে সেই থলেটা বাড়ি খেতেই আমার গায়ে রক্ত ছিটে আসে। সাথে সাথে আমি চিৎকার করে রুমের ভেতর ঢুকে পড়ি। নাইম এসব শুনে বলে, কই দেখি রক্ত, কই দেখাতো, কই তোর গায়ে রক্ত নেই তো, এক ফোঁটা রক্তের ছিটা ফোটাও নাই। ভাই সিগারেট খাচ্ছিস, খা, উল্টা পাল্টা জিনিস সিগারেটে ভরে ফুকলে তো এসবই দেখবি। ওর বন্ধু এক প্রকার রেগে গিয়ে গালাগাল করতে করতে বলতে থাকে, কথা শোন, তোর সাথে মজা করার মতো বয়স আমাদের কারোরই নাই। যা বলছি আমি মাত্র দেখেছি বলেছি, জানি তুই বিশ্বাস করছিস না, করবিও না। আমি তো তাও রুমে ফিরেছি, তুই হলে এখানে জ্ঞান হারাতে আমি বাজি ধরতে পারি। আসলে ঘটনা কি জানিস, ক্যান্সারের রোগীকে দেখে খুব সহজে ভেবে নেওয়া যায় ক্যান্সারে আবার কেমন মহামারী রোগ। আমি হলে সহজেই কাবু করে নিতাম, কিন্তু রোগটা যার হয়েছে সে জানে যে আল্লাহই জানে যন্ত্রণাটা কিরকম, বাকিটা তা বোঝার কিংবা অনুভব করার ক্ষমতা নাই। তেমনি এই বিষয়ে। যাই হোক, তুই থাক তোর বাসায়, আমি ফজরের পরেই ভাই টাটা গুড বাই। তো ফজরের পরে সে বাড়ি থেকে চলে যায়। এদিকে নাইম চিন্তায় পড়ে যায়, ভুল ভাল কমন ঘটনা হলেও তো একসাথে এত কিছু হওয়ার কথা না। আর তাছাড়াও এসব অলৌকিক কিংবা ভৌতিক বিষয়ে ওর বিশ্বাস কোনোদিনই খুব একটা ছিল না। সে অনেকটা কৌতূহল হয়েই তার মাকে সব শেয়ার করে। ওর মা শোনা মাত্রই বকাবকি চিল্লাচিল্লি করে ওকে রাজি করে এক্ষুনি গ্রামে চলে আসতে। উপায় না পেয়ে সে গ্রামে ফিরে যায়। বাড়ি ফেরার পর ওর মা ওকে ইচ্ছে মতো বকাবকি করে, সারাদিন বাইরে ঘুরিস, যখন যেমন চাই করিস, আল্লাহ জানে কিসের উপর পাড়া দিয়েছিস, আল্লাহ জানে কি লেগে গেল আমার ছেলেটার পেছনে। তো নাইম কথাগুলো হালকার উপর নিয়ে ওর আম্মুকে বুঝিয়ে বলে যে আর এসব কিছু না, হিউম্যান ব্রেন ইলিউশন। কিন্তু ওর মা কোনো কথা না শুনে পরের দিন গ্রামের এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের পানি পড়ার একটা তাবিজ দিয়ে বলে, এটা 21 দিন পরে রেখো এবং এই পানিটা খেও। বাড়ি ফিরে নাইম মনে মনে নিজের কাছেই নিজে বলতে থাকে, কি এক জ্বালা রে ভাই, তাবিজ কবজ কেন, নামাজ পড়বো, আল্লাহর কাছে সাহায্য যাবো, তাবিজ কি রে ভাই। যাই হোক, এভাবে কয়েকটা দিন কেটে যায়। সকালে ওর ফোন একটা কল আসে রবিউল হসপিটালে। রবিউল ছিল সেই ছেলেটা যাকে সে বাসায় এনেছিল সেদিন ওর সাথে থাকার জন্য। খবরটা ওকে আরেকটা বন্ধু জানায়, অবস্থা খুব খারাপ, 2 হাতের রক কাটা ছিল, আরও অনেক কাহিনী, তুই পারলে আয়। নাইম বাসায় সবাইকে ম্যানেজ করে পরদিন শহরে যায়। রবিউলের জ্ঞান ফিরেছিল তখন। নাইম হসপিটাল রুমে গিয়ে ওকে জিজ্ঞেস করে, কিরে দেখে গেলাম তুই সুস্থ, তুই এখন এই অবস্থা কেন?
রবিউল রেগে গিয়ে বলতে শুরু করে, যা হচ্ছে সব তোর কারণে। আমি তোকে বলেছিলাম তোদের বাসায় আমি কিছু দেখেছিলাম, কিন্তু তুই বিশ্বাস করিস নাই। আমি বাসায় আসার পর বাসায় আসার পর থেকে স্বপ্নে ওই বেটে লোকটাকে দেখা শুরু করি। হসপিটালে আসার আগের রাতে আমার ঘুম ভাঙে, স্বপ্নে তোকে আর ওই বেটে লোকটাকে দেখি। তুই আর আমি রুমে বসে ক্যারাম খেলছিলাম। হঠাৎ তোদের বাথরুম থেকে সেই বেটে লোকটা তোর রুমে এসে আমার দিকে মুখ করে তোর পেছনে দাঁড়িয়ে যায়। আমি হাঁ করে তাকিয়ে আছি, কথা বলতে পারছি না। তুই এদিকে ক্যারামের গুটি নিয়ে ব্যস্ত। আমি তোকে হাতের ইশারা দিয়ে দেখাতে যাব যে নাইম ওখান থেকে সরে যা, তোর পেছনে অদ্ভুত একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক তখনই বেটে লোকটা খিলখিল করে হাসতে শুরু করে। হাসতে হাসতে ওর বা হাত তুলে আঙ্গুল ছোটের কাছে চেপে ধরে ইশারায় আমাকে চুপ করে যেতে বলে। ওর ডান হাত ছিল দা টাইপের কিছু একটা। বেটে লোকটা তার হাতে রাখা দা দিয়ে তোর মাথায় কোপ দিয়ে মাথা আলাদা করে ফেলে। তুই মেঝেতে ছটপট করতে করতে একসময় নিথর হয়ে যাস। আমি চিৎকার দিয়ে দরজার সামনে চলে আসি বাইরে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু দরজা খুলতে পারছিলাম না। আমি দরজার সামনে অসহায় শিকারের মতো বসে কাঁপা শুরু করে দিয়েছি। আর তখনই বেটে লোকটা তোর নিথর শরীরটা নিয়ে বুকটা চিরে ফেললো এবং আমি কাঁপতে কাঁপতে দেখছি আমার হাত পা কাজ করছে না। খেতে খেতে খানিকটা বেটে লোকটা রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে বলে, কিরে আমার দিকে নজর দিচ্ছিস কেন? তোর কি খাইতে মন চাচ্ছে নাকি? খাবি নাকি? নে আয় একসাথে খাই। এটা বলে সে তার দিকে আগাতে শুরু করে, মুখের সামনে জোর জবরদস্তি করে কিছু একটা খাওয়ানোর, কিন্তু কোনো মতেই তিনি মুখ খুলছিল না দেখে সে দা দিয়ে তার দিকে কোপ বসিয়ে দেয়। কোপ বসিয়ে দিতেই তিনি লাফ দিয়ে উঠে বিছানার উপর। তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য দৌড় দিতেই অন্ধকারের মধ্যে কিছু একটা সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায়। বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু বানিয়ে বলছি না, আমি স্পষ্ট শুনতে পাই আমার কানে কেউ একজন ফিসফিস করে বলছিল, কিরে তুই তো খেলি না? আমি তো একাই খাইলাম পুরাটা, তোরটাও খাবো, ওই পরিবারের সবারটা খাবো। এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। সকালে আমি নিজেকে দেখি আমি বিছানায় বসে আছি, পাশে মা আপু বসে আছে, টাওয়াল ভিজিয়ে আমার মাথায় জলপট্টি দিচ্ছে। অনুভব করি আমার গা ভীষণ গরম এবং প্রচণ্ড রকমের ব্যথা, গায়ে নখের আঁচড়, গলায় 3টা আঙ্গুলের ছাপ। আমি সবাইকে ঘটনা বলি। তারপর জানিস কি হয়েছিল? কেউ কিছু বিশ্বাস করে না, উল্টো আমাকে দোষারোপ করছিল যে আমি নাকি বাইরে থেকে নেশা করে এসেছি, মারামারি করে বাসায় ফিরেছি, আমার শরীরে জ্বর আর ক্ষতের দাগ। ফ্রাস্ট্রেটেড হয়ে আর তাদের কথা মানতে না পেরে রুম থেকে উঠে ডাইনিংয়ে চলে আসি। টেবিল থেকে চাকু নিয়ে নিজের 2 হাতে রক কেটে ফেলি। আসলে তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাও তো পেলাম না, উল্টা আমাকেই দোষারোপ যে আমি নিজেই এত খারাপ ঘটনার ভিকটিম। জানি তোর বিশ্বাস হবে না, তোর সাথে যেদিন হবে সেদিন বুঝবি। এগুলো শুনে নাইমের হালকা হালকা বিশ্বাস জন্মাতে থাকে এবং এই বিষয়ে যে একসময় সে ভয় পেতে শুরু করে, কারণ শহর থেকে ফেরার পর ওর সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। ওর ভাষ্যমতে তাবিজটা ছুটে গেছিল বাড়িতে ফেরার পথে, কিন্তু সেটা সে টের পায়নি। দিনকে দিন অবস্থা খারাপের চোখ খারাপ হতে শুরু করে। রাতের বেলা হুটহাট ঘুম থেকে উঠে বাইরে চলে যেতে চাইতো তিনি। সবাই মিলে ধরে বেঁধেও যেন তাকে রাখতে পারতো না। তারপর ওকে আবারও সেই গ্রামের হুজুরের কাছে নেওয়া হলে সে আবারও পানি পড়া ও তাবিজ দিয়ে বলে, দেখেন অবস্থা তো খুব একটা ভালো ঠেকছে না, আপনি কোনো বড় আলমের কাছে যান, তাবিজ যে কখন ছুটে যাবে তার কোনো নিশ্চয়তা নাই। এরপর যা হচ্ছিল সব এভাবে ভাঙা করতে থাকে। 2019-এর রমজানের ঈদের পরের ঘটনা। তারা ঈদের জন্য গ্রামে গেছিল। ঈদের দিন রাতে নাইমের চিৎকারে ওর বাবার ঘুম ভেঙে যায়। ঘটনাগুলো শুরু হওয়ার পর থেকে ওর সাথে কেউ না কেউ রাতে থাকতো, মানে ওকে একা কোথাও যেতে দিত না বাসার কেউই। ঘুম ভাঙতে ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে বলে, ও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে। আগে আমাকে প্রতিদিন যাবাকে যেভাবে হুমকি দিত আজও আমাকে হুমকি দিচ্ছে। ওর বাবাকে শান্ত করে বলে, কি হয়েছে বাবা বল। নাইম বলতে শুরু করে, আমি স্বপ্নে দেখলাম কোরবানির গরুর উচ্ছিষ্ট অংশ ডাস্টবিনে ফেলা হচ্ছিল। আমি টয়লেট করতে রাতে বাইরে গেছি। টয়লেট থেকে বের হওয়ার পর আমি শুনতে পাই ডাস্টবিনের ওখান থেকে কিছু একটা চাবাচ্ছে এরকম আওয়াজ। আমি গিয়ে দেখি বেটে একটা লোক ডাস্টবিনে 2 হাত দিয়ে খুঁটিয়ে কিছু খুঁজছে। খানিক বাজে লোকটা ডাস্টবিন থেকে গরুর নাড়ি ভুড়ি বের করে আবার চাবাতে শুরু করে। আমি ডাক দিতেই সে পেছনে ফিরে আমার দিকে তাকায়। ওর দাঁতগুলো ছিল সূচের মতো ধারালো, দাঁতের ফাঁকে গরুর ভুড়ি ঝুলছিল। 2 হাত আর দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খাচ্ছে। একসময় কি যেন হলো, বিরক্তি বোধ করে হাত থেকে সেগুলো ফেলে দিয়ে আমার দিকে তাকিয়ে রাগে গড়গড় করে বলে, না রে, তুই চিন্তা করিস না, তোর মরা দাদার কবরে ঢুকে ওরেকে খেয়ে ফেলবো। তোর বন্ধুরে কেমনে খাবো জানিস? বেটা ইঁদুরের বাচ্চা ভয়ে বাড়ি ছাড়ে না, আবার হুজুর দেখায় তাবিজ নেয়। বের হোক খালি একদিন, রাস্তায় একলা দেখলেই ওর দেহ আলাদা করে ফেলবো। তো ওই দিন উনি বলছে, মানে বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে তিনি অমনি দৌড় দেয়। তো ওই দিন তার খুব, এটা একটা পয়েন্ট বলতে ভুলে গেছি যে ওই দিন ওখানে খুব ক্ষুধায় পাচ্ছিল এবং তাদের জন্য উনি বলছিলেন যে তোদের জন্য আমার খাবার হারাইছিলাম আমি। এটা বলে বেটে লোকটা এক হাতে গরুর নাড়ি ভরে উঠে আবার তার দিকে এগোতে শুরু করে। বেটে লোকটা যেই তার পিছু নিতে শুরু করে অমনি সে দৌড় দেয়। দৌড়াতে সে বলছিল, কিরে খেয়ে দেখ, বিশ্রী একটা স্বাদ এটার, খেয়ে যা। দৌড়াতে তিনি একটা কবরস্থানের কাছে এসে পৌঁছায়। কিছু না ভেবেই সেখানে ঢুকে যায়। বেটে লোকটা কবরস্থানের বাইরে থেকে ইট পাথর ছোড়া শুরু করে এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। তার ঘুম ভেঙে যায়।
ওর বাবা পরদিন ওকে টাঙ্গাইল শহরে একজন পীরের কাছে নিয়ে যায় এবং সব বর্ণনা করে। সব শুনে পীর কোনো সলিউশন দিতে পারে না। বলেছিল আপনার ঠিকানা ফোন নাম্বার দিয়ে যান, আমি কিছুদিন পর আপনাদের সাথে যোগাযোগ করব। ওরা এরপর গ্রাম থেকে চলে আসে। এর কিছুদিন পর পীর সাহেব ওদের বাসায় আসেন এবং একটা তাবিজ দিয়ে বলেন, যত যাই হোক এটা হারাতে পারবে না, যেহেতু তোমার বোর্ড পরীক্ষা সামনে, তাই এখন কিছু করতে চাচ্ছি না, শারীরিক ক্ষতি হতে পারে, তোমার আল্লাহ আল্লাহ করে আগে বোর্ড পরীক্ষাটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ এটা নিয়ে বসবো। কলেজের টেস্ট পরীক্ষার সময় ওর অবস্থা বেশ খারাপ ছিল এবং 2 সাবজেক্ট ফেল আসে, কারণ সে সব দিকে মন মরা হয়েছিল, কারণ ঠিকমতো খেত না, গোসল করতো না, বুকের দিকে তাকালে পাঁজরের হাড় দেখা যেত এমন অবস্থা। এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ওর তাবিজ আবার ছুটে যায়। একদিন রাতে সে পড়ছিল, রাত তখন প্রায় 2টো, গলা শুকিয়ে আসার কারণে সে পানি আনতে ডাইনিংয়ে যায়। মেঝেতে কেউ ছ্যাঁচড়ালে মানে গা ঘষলে যেমন শব্দ হবে, বোতলে পানি ভরে ফিরে আসার সময় সেই রকম একটা শব্দ সে শুনতে পায়। সে বোতলের ঢাকনা লাগাতে লাগাতে হেঁটে যাচ্ছিল, রুম লাইট জ্বালানো, কিন্তু সে কোথাও কিছু খুঁজে না পাওয়ার কারণে জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। হুট করে তার হাত ফসকে বোতলের মুখটা মেঝেতে পড়ে যায় এবং গড়িয়ে গড়িয়ে ডাইনিং টেবিলের সামনে এসে থেমে যায়। সে নিচু হয়ে বোতলের মুখটা তুলতে যাওয়ার সময় দেখতে পায় টেবিলের নিচে তার ছোট ভাই বেড়ালের মতো করে বসে আছে আর একটা ছেঁড়া মুরগি কামড়া মানে ছিঁড়া একটা মুরগি কামড়া খাচ্ছে। সে ভয় পেয়ে ওর বাবা মা রুমে চলে যায়, গিয়ে বলে আমি এটা দেখেছি। তখন ওর বাবা মা ওর ছোট ভাই রুমে গিয়ে দেখে সে তো ঘুমাচ্ছে। যাই হোক, সে আর পাত্তা না দিয়ে রুমে গিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পর ছুতে চলে আসে। তন্দ্রা লেগে আসার পর সে অনুভব করে তার বুকের উপর কিছু একটা বসে আছে এবং তাকে তার গলা চেপে ধরেছে। সে দোয়া পড়তে পারছে না, শক্তি পাচ্ছে না। এক পর্যায়ে মনে মনে আল্লাহু আকবার বলতেই তার মুখ খুলে যায় এবং চিৎকার দিয়ে ওঠে। ওর বাবা মা রুমে চলে আসে। সব শুনে ওর বাবা সেই পীর সাহেবকে ফোন দেয় এবং বলে, ভাই আপনি এর কিছু একটা সমাধান করুন। তাবিজ আবারও ছুটে গেছে। পীর সাহেব বলেন, শুনুন, আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম এতদিন, কালকে আসছি, আমি আপনার বাসায় সব জানাচ্ছি। ফোন রেখে ওর সাথে রাতে শোয় এবং পরদিন সেই পীর সাহেব সন্ধ্যায় তাদের বাসায় আসে। বলে যে আপনার ছেলের উপর গ্রামের কেউ কুফরি করেছে। আসলে ছেলে বললে ভুল হবে, সে যে করেছে সে ছিল আপনার ছেলের এমন অবস্থা দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং ভেতরে ভেতরে মারা যান। মনে আছে আপনাদের গ্রামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল কয়েক বছর আগে? আত্মহত্যা করেছিল বলে গ্রামের লোকজন মেয়েটির জানাজা হতে দেয়নি। মেয়েটিকে বিনা জানাজায় দাফন করা হয়েছিল। এলাকায় বিভিন্ন লোক ভিন্ন কথা বলেছে। মেয়েটি আত্মহত্যা করেছে, নিশ্চয়ই চরিত্র খারাপ ছিল, ধরা পড়বার ভয়ে নিজের প্রাণ নিজে নিয়েছে। এসব শুনতে শুনতে মেয়েটির মাও মারা যায়। ওর মা হার্টের রোগী ছিল। এসব সহ্য করতে না পারে পরে তিনিও মারা যান। মেয়েটির ছিল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। মেয়ে আর তার স্ত্রীর শোকে সেই অসহায় বাবা পাগল হয়ে রাস্তায় ঘোরা শুরু করে। এরপর একদিন আপনি গ্রামে যান জমির কাজে। গ্রামে কানাকানির মাধ্যমে ঘটনাটা আপনি শোনার পর সবার সাথে তর্ক বিতর্ক করে মেয়েটির গায়বানা জানাজা আদায় করেন এবং ওর বাবাকে হসপিটালে ভর্তি করেন। আসলে মেয়েটি আত্মহত্যা করেনি। মেয়েটির বাবার সম্পত্তির উপর এক প্রকার লোভ ছিল মেয়েটির বড় ফুপার। সে চেয়েছিল তার ছেলের সাথে মেয়েটির বিয়ে দিয়ে সম্পত্তি হাতে নিবে, কিন্তু ওর বাবা দিতে রাজি হয়নি। একমাত্র মেয়ে ছিল, তাই আরও ভালো ঘরে পাঠানোর স্বপ্ন ছিল। রিজেকশনের অপমান সহ্য করতে না পারে মেয়েটির ফুপা এক কবিরাজকে দিয়ে বাড়ির সবার উপর কুফরি করে। মেয়েটি সেদিন নিজের গলায় ইচ্ছায় গলায় দড়ি দেয় নেই, ওকে জোর করে কাফের জিন সিলিংয়ের সাথে ঝুলিয়ে দম বন্ধ করে মেরে ফেলে। এরপর মেয়েটি জানাজা এরপর মেয়েটি জানাজা পায়নি। ফলে পিশাচটা মেয়েটির মৃত শরীরের উপর কবজা করে বসে, এমনকি খেয়ে ফেলার ইচ্ছা সাধে। মেয়েটি মারা যাওয়ার পর ওর বাবা মাকে পিশাচটা প্রতিদিন নানাভাবে দেখে ভয় দেখে বিরক্ত করেছে, কিন্তু আপনি মেয়েটির জানাজা পড়িয়ে দেওয়ার পর পিশাচটা ওই শরীরের ধারের কাছেও যেতে পারেনি এবং আপনার উপর চটে যায় মেয়েটির ফুপা। তার ফুপা থাকতো মেয়েটির বাবার করে দেওয়াতে এই বাড়িতে ওই গ্রামেই, তবুও তার ভেতরে এত লোভ লালসা সে কুফরি পর্যন্ত করে ফেলে। মেয়েটির ফুপা আপনার ছেলের কিছু জিনিস সংগ্রহ করেছিল, যেহেতু সে এদিক সেদিক ঘুরে বেড়াতো সবসময়, তাই লোকটার কাছে সহজ হয়েছিল সব জিনিস সংগ্রহ করা, কারণ সে ভয় পাচ্ছিল যদি মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে তাহলে তার আর কিছুই পাওয়া যাবে না। সেই কবিরাজকে দিয়ে আপনার ছেলের উপর সেই জিনকে পাঠায় যাতে করে দিয়ে মেয়েটিকে হত্যা করা যায়, কারণ আপনি উঠে পড়ে লেগেছিলেন মেয়েটির বাবাটাকে সুস্থ করার জন্য। এখন এগুলো ছাড়ানোর পথ একটাই, আপনাদের গ্রামে গিয়ে তাবিজগুলো বের করতে হবে। তারা গ্রামে যায় এবং মেয়েটির কবরের পাশ থেকে 6টা তাবিজ এবং মেয়েটির বাড়ির ভেতরে ভিন্ন জায়গা হতে আরও 20টি তাবিজ বের করে আনে এবং এলাকার মুরব্বীদের মাধ্যমে সভা বসিয়ে সবার সামনে মেয়েটির ফুপাকে নাইমের বাবা বাধ্য করায় সবকিছু ভালোই ভালো স্বীকার করতে। চাপের মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে নেয় এবং এলাকার সবাই মিলে তাকে জুতা পেটা করে গ্রাম থেকে বের করে দেয়। এরপর মেয়েটির বাবা সুস্থ হয়ে ওঠে। মেয়ে ও স্ত্রী হারানোর কষ্টে সে বেঁচে থেকেও যে মরে যাবার মতনই তা তো কেবল আল্লাহই জানেন। নাইমের সুস্থ হতে সময় লেগে যায়, অনেকদিন সময় লেগেছিল, খারাপ শরীর নিয়ে তাকে এইচএসসি পরীক্ষা দিতে হয়েছিল। তো এটা ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ রাজন ভাই আপনার ঘটনার জন্য। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি একটি কবরস্থান কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে লালমনিরহাট জেলা থেকে সারিয়া ভাই। এই সারিয়া ভাইয়ার বাসা লালমনিরহাট জেলায়। তো ইনি যে ঘটনাটি আমাকে সংগ্রহ করে পাঠিয়েছেন, এই ঘটনাটি লালমনিরহাট জেলার একটি
অত্যন্ত বড় একটি কবরস্থানের ঘটনা। তো ঘটনাটি আমি সরাসরি আপনাদের মাঝে তুলে ধরতেছি। সো আমি আশা করি ঘটনাটি আপনাদের ভয় এবং গা শিংড়ে ওঠার মতো একটি ঘটনা। সো ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 26 বছর আগের ঘটনা, প্রায় 2000 সালের ঘটনা। সে সময় লালমনিরহাট জেলায় এতটা পরিমাণ উন্নত বা এতটা ছিল না। তো কবরস্থানের দিক দিয়ে লালমনিরহাটের যে কবরস্থান জেলা কবরস্থানগুলো ছিল, তো সেগুলোর দিক দিয়ে বড় বড় কবরস্থান ছিল। তো তিনি যেটা আমাকে শেয়ার করেন যে ঘটনাটি, এটি তাদেরই গ্রামের একটি কবরস্থানের বড় একটি কবরস্থানের ঘটনা। তো ঘটনাটি ঘটে এই 2000 সালে তখন। আর এই ঘটনাটি এই শাহরিয়া ভাইয়ের দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি যেটা আমাকে বলে যে তিনার দাদু একজন কবর খোরক ছিলেন। তো প্রতিনিয়তই যদি কেউ মারা যেত তিনি আর কি কবর খুঁড়তেন। তো তিনি যেটা বলেন যে আমি এতগুলো কবর খুঁড়ছি, আর যেটা বলার বাইরে, মানে তাদের গ্রামে যত কবর মানে লাশ মারা যেত সবগুলো উনি আর কি কবর করতেন। তাদের গ্রামে এরকম কোনো অদ্ভুত বা ভৌতিক কিছুই ঘটতো না। হঠাৎ করে তাদের গ্রামে একটা নেমে আসে একটা আতঙ্কের ছাপ, যেটা বলার বাইরে। একদিন মানে তাদের গ্রামের আবার একটা কবরস্থানের একটা নিয়ম ছিল, যদি কেউ ফাস্টিংয়ে বা বিষ খেয়ে এরকম করে কেউ মারা যায়, সেই লাশগুলোকে আলাদা জায়গায় কবর দিত, এবং যারা এমনিতেই মারা যেত তাদেরকে আলাদা আলাদা জায়গায়। তো 2টা ভাগে বিভক্ত ছিল কবরস্থানটি। তো ইনি আবার যখন কবরস্থানে কবর খুঁড়তেন তখন কোনো সমস্যা বা এরকম কোনো কিছুই ভয় পাইতেন না। তো একদিন কবর খোঁড়া ছিল না, সেদিন রাত প্রায় 10টা নাগাদ বাজে। তো তিনি আবার ওই যেটা কবরস্থান যে যারা ফাঁস বা বিষ খেয়ে মারা যায়, সেই কবরস্থানটা কিন্তু রাস্তার পাশ দিয়ে রয়ে গেছে। এই কবরস্থানের পাশ দিয়ে এনার এই শাহরিয়া ভাইয়ের দাদু আসতেছিল, মানে বাজারে অনেকক্ষণ আড্ডা দিয়ে রাত 10টা সাড়ে 10টা বাজছে, উনি রওনা দিছে বাড়ির দিকে। তো যখন বাড়ির দিকে রওনা দিছে, উনি আসতেছে বাড়ির দিকে, এই কবরস্থানের পাশে আসার আগে মানে কবরস্থানের যে কিনারা ছিল, সেই কিনারা আসার পা ফেলছে, সেদিক মধ্যে উনি শুনতে পাচ্ছে যে পিছন থেকে কেউ মনে হয় হেঁটে আসতেছে। এটা ওনার অনুভূতি হচ্ছিল, এদিক দিয়ে আসতেছিল, ওনার অনুভূতি হইতেছিল যে পেছন থেকে কেউ আসতেছে। তো এই বিষয়টা উনি খেয়াল করতেছে বেশ অনেকক্ষণ যাবত। তো তখন উনি যখন কবরস্থানের পাশে আছে, এটা একটা ভয়ের বিষয় যে কবরস্থানের পাশে এসে এরকম একটা আওয়াজ শোনা যাচ্ছে। তিনি আবার পেছন ফিরে লাইটটা তাক করছে, তো দেখে যে পেছনে কেউ নাই। তো যাইতেছে কবরস্থানের রাস্তার মাঝখানে গেছে। যাওয়ার পর উনি দেখতে পাচ্ছে যে কবরস্থানের ভেতর থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। কবরস্থানটা কি বিশাল বিশাল বড় কবরস্থানটা। তো কান্নার আওয়াজ আসতেছে। কান্নার আওয়াজটা একটা নতুন একটা কবর, মাত্র 3 দিন কি 4 দিন হবে এরকম, এই কবরস্থানটা থেকে কান্নার আওয়াজ আসতেছে স্পষ্ট, উনি বুঝতে পারতেছে। কারণ উনি নিজেই এই কবরটা খুঁড়ছে এবং ওইদিকে একটা কবর ছিল, এটা উনি জানতেন। তিনি যখন এরকম একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন, তিনি হয়তো ভাবছে যে কেউ তার আত্মীয় স্বজন বা কেউ আসছে হয়তো। ইনার খেয়াল ছিল না যে এত রাতে এখানে কে আসতে পারে, ভয়ের একটা ব্যাপার, এটা ওনার বুঝেছিল না। তো তিনি আবার সাহস করে যে বলে যে এত রাতে তো কবরস্থানে থাকাটা ঠিক না, তো লোকটাকে বুঝাই বাড়ি দিয়ে পাঠাই। এই কথা অনুযায়ী উনি গেছে লোকটার কাছে। যাওয়ার পর উনি যেটা দেখতে পেলেন যে একটা সাদা কাপড় পরিধান একটা মহিলা লোক, চুলগুলো তার ছেড়ে দেওয়া, সে বসে আছে কবরের পাশে। এটা দেখে তার তো প্রচন্ড লেভেলের ভয় পাওয়া শুরু হয়ে গেল, যেটা বলার বাইরে, মানে যেটা একদম বলার বাইরে, মানে ভাবতেও অবাক। উনি কখনো এরকম কিছু দেখে নাই। তো যখন এই সাদা কাপড় পরিধান লোকটাকে দেখতে পেলেন, তখন উনি সাথে সাথে লাইটটা ওই দিকে তাক করছে আর ওদিক দিয়ে এগিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে লাইটের আলোটা একটু কমে আসে, আর উনি দেখতে পাইতেছিল যে উনি যত দূর যাচ্ছিল অত দূর কবরস্থানটা এবং ওই সাদা কাপড় পরিধান লোকটা মানে চলন্ত অবস্থার মতো যাচ্ছিল।
এটা মনে হচ্ছিল। তো উনি হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে উনি কবরস্থানের মাঝখানে চলে গেছে। তো ওই কবরটার পাশে মানে কোনোভাবে যাইতে পারতেছে না। তো যখন কোনোভাবে যাইতে পারতেছে না, তখন ওনার জ্ঞানে আসে যে আমি কোথায় আসলাম, বা কবরস্থানের ভিতরে কি করতেছি, কেন আসলাম, এটা ওনার প্রশ্ন জাগতেছে। তো কান্নার আওয়াজটা তো থেমে গেছে, তাহলে আমি এখানে কি করতেছি, এটা ভাবতেছে উনি। এদিক মধ্যে একটা ফিস ফিসটা শব্দ শোনা যাচ্ছে, ফিস ফিসানি, মনে হচ্ছে কেউ পাশে কথা বলতেছে কয়েকজন মিলে। তো যখন এরকম করে কয়েকজন মিলে কথা বলতেছিল, মনে হচ্ছিল ওনার, ইনি একমাত্র দেরি না করে আশপাশটা লাইট দিয়ে দেখতেছিল। আশপাশটা যখন লাইট দিয়ে দেখতেছিল, মনে হচ্ছে উনি যেটা দেখতে পায় যে মানে কবরস্থানের পাশ থেকে কিছু ধোঁয়া বের হচ্ছে আশপাশ থেকে। এটা দেখে তার ভয়ে কপাল ঘেমে, একদম শরীর ঘেমে পানি বের হচ্ছিল যে কবরস্থানের পাশ থেকে ধোঁয়া বের হবে কিভাবে, ধোঁয়া এরকম আসলো কিভাবে, কুয়াশার মতো ধোঁয়া। উনি ভাবতেছিল যে কুয়াশা এবার এখানে কিভাবে আসবে। আসলে কিন্তু উনি ধোঁয়া দেখতে পাইতেছিল। তো যখন এটা দেখার পর ওনার বোঝার বাকি ছিল না যে এখানে যেহেতু এই লাশটা আমি নিজেই কবরস্থানটা খুঁড়ছি, আর এটা একটা খারাপ ভাবে মারা যাওয়া লাশ, হয়তো বা তারই কোনো কিছু হইতেছে, এটা ভাবতেছিল উনি। এটা ভেবে উনি একদম কবরস্থান থেকে প্রচন্ড গতিতে দৌড় দেয় বাড়ির দিকে। তো দৌড়াতে দৌড়াতে উনি একটা কবরের উপরে উল্টে পড়ে। উল্টে পড়াতে ওনার পায়ের মানে পাটা কবরস্থানের মাঝখানে ডুবে যায়, এবং উনি কবরস্থান থেকে যে পাটা বের করবে এটা শক্তি পাইতেছিল না। তো যখন হাত ভেতরে দিয়ে দেখে যে ওনার হাতের মানে পায়ে কেউ মনে হয় মানে এরকম করে হাত দিয়ে চেপে ধরছে পাটা, এটা মানে ওনার বোঝার বাকি ছিল না যে এখানে প্রচন্ড লেভেলের একটা খারাপ কিছু হতে যাচ্ছে। তো উনি সাথে সাথে আয়াতুল কুরসি পড়া শুরু করলো। পড়ার পর 1 সেকেন্ডের মধ্যে ওনার পাটা ছেড়ে দেয়। তারপর ওই পাটা জোরে টান দিয়ে বের করে উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পর উনি বাসায় যেয়ে হাঁপাতে হাঁপাতে একদম অজ্ঞান হয়ে যায় এই বিষয়ে ভয়ে। পরে যখন ওনার জ্ঞান ফেরে, সেদিন রাতে আর মানে সবাই ভাবছিল হয়তো ঘুমাইছে, সেদিন আর জ্ঞান ফেরে নাই। পরে উনি আর কি বিছানায় শুয়েই ওইরকম অজ্ঞান হয়ে গেছে, কেউ জানতো না। তো পরের দিন সকালবেলা ওঠার পর উনি এই বিষয়গুলো সবাইকে বলে যে কবরটা যেহেতু এরকমভাবে আসছিল লাশটা, আমরা তো জানতাম না বা এরকম কিছু, তো কবরস্থানটা জিয়ারত করাটা খুবই উচিত, এবং এই লাশটা কিসের জন্য মারা গেছে বা এরকম কিছু তদন্ত করাটাও উচিত। তো পরের দিন কয়েকজন হুজুর এবং মাদ্রাসার ছাত্রকে নিয়ে যে উনি কবরটা জিয়ারত করে। আর যে কবরের পাশে ওনার পাটা ঢুকে গেছিল, উনি দেখতে পায় যে ওই কবরের মাঝখানে মাটি ডেবে একদম ভেতরের দিকে চলে গেছে। তো এটার কারণ হচ্ছে যে উনি কবরস্থানের দায়িত্বে ছিলেন, কিন্তু ওই কবরস্থানটা মাটি দিতে উনি ভুলে গেছিলেন। তো মোটামুটি সবগুলো কবরেই কিন্তু ডাবার পরে উনি মাটি দেন। তো এই কবরটা মাটি দেওয়া হয় নাই। তো পরবর্তীতে উনি ওটাতেও মাটি দেয়। আর এরপরে এই কথাগুলো শোনার পর গ্রামবাসী সবাই মিলে ওই কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তাটা বয়ে গেছে, ওই রাস্তাটা একদম সরিয়ে অন্য পাশ দিয়ে রাস্তাটাকে নিয়ে যাওয়া হয়। আর ওই আশেপাশে কবরস্থানটা একদম একাই পড়ে থাকে, এবং ওই দিক দিয়ে কেউ যাওয়া আসা করে না, কারণ এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের কাজ, তাও আবার একজন গোরখোরকের সাথে হয়ে গেছে, সেটা ভাবনারও বাইরে, এটা বলারও বাইরে, এতটা পরিমাণের ভয়ঙ্কর। তিনি এর পরবর্তীতে এই কথাগুলো সবার সাথে শেয়ার করার পর তার একটা মনটা হালকা হয়ে যায়, এবং সবাই বলে যে এটা কোনো সমস্যা না, যেহেতু এরকম একটা লাশ মারা গেছে, সে ফাঁসটিংয়ে, এই জন্যই হয়তো এরকম কিছু হয়েছে। এরপরে থেকে আর কোনো ঘটনা ঘটে নাই ওনার দাদুর সাথে। এটাই ছিল ওই শাহরিয়া ভাইয়ের দাদুর ঘটনা। তো ঘটনাটি আসলে একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো আমি শোনার পর থেকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম রাসেল ভাই। তো এটাই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই লিসেনার কমেন্ট সেকশনে জানাতে বলবেন না। শাহরিয়া ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটি ঘটনা আমাকে পাঠিয়েছেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ঘটনায়। প্রথম ঘটনায় এই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম আফনান ভাই ও আফনান দা হোল ওয়ার্ল্ডের সকল লিসেনার্স। আমি
আপনাদের হর ওয়ার্ল্ডের নিয়মিত একজন শ্রোতা। আমার নাম আল আমিন। আমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। আপনাদের হর ওয়ার্ল্ডে পাঠানো এটা আমার ৮ম ঘটনা। ঘটনাটা আমি একজন ট্রাক ড্রাইভারের কাছ থেকে শুনেছি। আমি যার কাছ থেকে ঘটনাটি পেয়েছি তার বয়স 50+ হবে। ঘটনাটি আমি কিভাবে পেলাম তার একটা বর্ণনা দেই। আমি পুরান ঢাকায় ছোট্ট একটা দরজা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি। আমি যে প্রোডাক্টগুলো তৈরি করি সেগুলো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ট্রাকের প্রয়োজন হয়। আমার বানানো প্রোডাক্টগুলো বেশিরভাগ রাতে ট্রাকে করে সরাসরি ফ্যাক্টরি থেকে ডেলিভারি দেওয়া হয়। তেমনি এক রাতে লাউড স্পিকারে আমি আপনাদের হর ওয়ার্ল্ড শুনছিলাম। আর সেদিন রাত্রে আমার বানানো প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য যে ট্রাক ভাড়া করে আনা হয় সেই ট্রাক ড্রাইভারের কাছ থেকে আমি ঘটনাটি পেয়েছি। লাউড স্পিকারে আপনাদের হর ওয়ার্ল্ডের ঘটনা শুনে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আফনান ভাইয়ের হরর শোতে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা লিখে পাঠাতে পারবে? আমি বললাম, হ্যাঁ পাঠাতে পারবো, আপনার ঘটনাটি বলুন। তখন তিনি তার ঘটনাটি বললেন। যদিও বা ট্রাক ড্রাইভার তিনি, কিন্তু ট্রাক চালানোর সাথে এই ঘটনাটির সম্পর্ক নেই। আমি তার ভাষায় লিখছি। ঘটনাটা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার কোনো এক গ্রামে। সময়টা 1997 সালের বর্ষাকাল। বলছেন ট্রাক ড্রাইভার। সে সময় আমার বয়স 24 কি 25 হবে। ঘটনাটা ঘটে আমার সাথে এবং আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার নাম আলাউদ্দিন এবং আমার চাচাতো ভাইয়ের নাম জালালউদ্দিন। আমাদের দাদি আমাদের 2 ভাইয়ের নাম রেখেছিলেন। মানুষেরা আমাদের দুজনকে আলাল আর জালাল বলে ডাকতো। আমার ভাই আমার থেকে 3 কি 4 মাসের ছোট। আমরা দুজন প্রায় একসাথেই থাকতাম, একসাথে স্কুলে যেতাম, একসাথে খেলতাম, একসাথে একই বিছানায় ঘুমাতাম। মোট কথা আমরা যা যা করতাম 2 ভাই মিলেমিশে করতাম। তেমনি একদিন আমরা ঠিক করলাম সিনেমা হলে সিনেমা দেখতে যাব। যেই ভাবা সেই কাজ। তো আমরা দুজন ঠিক করলাম সন্ধ্যা 6টার শোতে সিনেমা দেখব। যথারীতি আমরা দুজন সিনেমা হলে গেলাম। সিনেমা দেখার এক পর্যায়ে ইলেকট্রিসিটি চলে গেল। ইলেকট্রিসিটি চলে যাওয়াতে হল কর্তৃপক্ষ জেনারেটর মেশিন স্টার্ট করলো। জেনারেটর চালু করার কিছুক্ষণ পর সেটারও কিছু সমস্যা দেখা দিল। জেনারেটর ঠিক করতে প্রায় 30 মিনিটের কিছু বেশি সময় লেগে গেল। জেনারেটর ঠিক হওয়ার পর বাকি ছবি শেষ হতে প্রায় 9:45টার মতো বেজে গেল। ছবি দেখা শেষ করে সিনেমা হল থেকে বের হলাম। সিনেমা হল থেকে বের হয়ে দেখলাম বৃষ্টি পড়ছে। আমরা আমাদের সাথে করে ছাতা আনিনি। এর কারণ হলো সিনেমা হলে আসার সময় বৃষ্টি ছিল না, তাই সাথে করে ছাতা আনিনি। আমাদের বাড়ি এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। বৃষ্টিতে হেঁটে বাড়িতে যেতে আমরা ভিজেই যাব, তাই আমরা কিছুক্ষণ সিনেমা হলের নিচে অপেক্ষা করলাম, এই ভেবে যে বৃষ্টি কমলে বাড়ির দিকে হাঁটা শুরু করব। কারণ এখান থেকে আমাদের বাড়ি যেতে হাঁটা ছাড়া কোনো উপায়ই ছিল না। কিছুক্ষণ পর বৃষ্টি কিছুটা কমে এলো। আমি আর আমার ভাই দুজন মিলে ভাবলাম এখন তো বৃষ্টি কিছুটা কমেছে, এবার হাঁটা শুরু করা যায়। এমনিতেই রাত অনেক হয়ে গেছে, তখন রাত 10:30টারও বেশি বাজে। তো বৃষ্টি পুরোপুরি থামার আশায় থাকলে আজ আর বাড়িতে আমরা যেতেই পারবো না। সিনেমা হলের আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে, রাস্তায় তেমন কোনো মানুষ নেই, শুধু সিনেমা হলের ভেতর একটা দোকান খোলা। আমরা সে দোকান থেকে সিগারেট ও ম্যাচ কিনলাম। দুজন দুটো সিগারেট জ্বালিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। রাস্তা একেবারে নীরব, আর বৃষ্টি হওয়াতে রাস্তায় কোনো মানুষ, এমনকি কোনো কুকুর বিড়ালও নেই। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর হালকা বাতাস বইছে। তখনকার রাস্তাঘাটও বেশি ভালো ছিল না। মাটির রাস্তায় ছোট ছোট গর্তে পানি জমে আছে, আর পুরো রাস্তা জুড়ে কাদা আর পিচ্ছিল হয়ে আছে। কর্দমাক্ত রাস্তায় হাঁটতে আমাদের খুব বেগ পেতে হচ্ছে। সিনেমা হল থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটার মতো, আর এই 4 কিলোমিটার রাস্তার 3 কিলোমিটার রাস্তা বিলের মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে যেতে হবে। নদী পার হয়ে যেভাবে এক পার থেকে আরেক পারে যেতে হয় ঠিক সেইভাবে। বিলের 3 কিলোমিটার রাস্তার আশেপাশে কোনো বাড়িঘর নেই, আর বিলের এই 3 কিলোমিটারের মধ্যে 2টা ব্রিজ পড়ে। একটা ব্রিজের দৈর্ঘ্য 200 ফিটের মতো, আর একটা 50 কি 60 ফিটের মতো। আর আমাদের যাওয়ার সময় যে ব্রিজটা আগে পড়ে সেটা 200 ফিটের ব্রিজ। ব্রিজের এক মাথায় একটা বড় হিজল গাছ, আর এক মাথায় একটা তাল গাছ। ব্রিজটাতে মাঝে মধ্যে কিছু ভৌতিক ঘটনা ঘটে, এটা আমরা জানতাম।
আমরা বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমরা বিলের রাস্তায় এসে পড়লাম। বর্ষাকাল হওয়াতে বিলে তখন অনেক পানি, একদম রাস্তা ছুঁই ছুঁই পানি। আর বর্ষার সময় যখন চারদিকে পানি উঠে যায় তখন বিষাক্ত সাপ উঁচু জায়গায় বা রাস্তায় এসে আশ্রয় নেয়। আমরা সাপের ভয়ে দুজন হাতে দুটো মোটা লাঠি নিলাম, যাতে সামনে সাপ দেখলে লাঠি দিয়ে তাড়াতে পারি, বা যদি কোনো বিপদে পড়ি তাহলে যেন সেটা প্রতিহত করতে পারি। আমরা বিলের রাস্তা দিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা ব্রিজের কাছাকাছি আসলাম। তখন আমরা ব্রিজে উঠিনি। একটু দূর থেকেই আমরা দুজনেই খেয়াল করে দেখলাম ব্রিজের উপর কালো দুটো কিছু দাঁড়িয়ে আছে। যদিও তখন চাঁদের আলো ছিল না, তবে ঘুটঘুটে অন্ধকারও ছিল না। আর বিলে অনেক পরিষ্কার পানি ছিল। বিলের পানিতে কোনো কচুরিপানা বা কোনো আগাছাও ছিল না। আর মাঝখানে বিদ্যুৎ চমকানো সেই আলোয় আমরা দুটো অবয়ব খুব ভালোভাবেই দেখতে পেয়েছিলাম। সেগুলো দেখে আমরা কিছুটা ভয় পেলাম। আমি আমার ভাইকে বললাম, এত রাতে ব্রিজের উপরে এই দুটো অবয়ব দাঁড়িয়ে আছে, এগুলো নিশ্চয়ই মানুষ না, নিশ্চয়ই ও দুটো খারাপ কিছু। ও দুটো দেখতে অনেক লম্বা, কম করে হলেও ও দুটোর উচ্চতা প্রায় 10 ফুটের মতো হবে। একেবারে কালো কুচকুচে, হাত পা মানুষের মতো, তবে মুখ দেখতে পেঁচার মতো, অনেক ভয়ঙ্কর চেহারাটা। আর চেহারাটা খুব বড়, আর চোখ দিয়ে মনে হয় আগুন ঝরছে। এসব দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেলেও আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কাদা আর পিচ্ছিল রাস্তা দিয়ে এতখানি হেঁটে আসতে খুব কষ্ট হয়েছে। পেছন দিকে ফিরে যাওয়া আর সম্ভব ছিল না। তখন আমরা একজন আরেকজনকে বললাম, আমাদের কাছে সিগারেট ও ম্যাচ আছে, আমরা সিগারেট জ্বালাই। শুনেছি আগুন সাথে থাকলে খারাপ কোনো কিছু সামনে আসতেই পারে না। আমরা সিগারেট ধরানোর চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, আমরা যতই আগুন জ্বালানোর চেষ্টা করছি কোনোভাবেই আমরা আগুন জ্বালাতে পারছি না। একসময় ওই দুটো জিনিসের সাথে আমাদের চোখাচোখি হলে আমরা দুজনই দেখতে পেলাম ওদের চোখ আরো বড় হয়ে গেছে এবং মনে হচ্ছে আগের থেকেও বেশি লাল টকটকে হয়ে জলজল করছে চোখ দুটো, আর রাগান্বিত চোখে আমাদের দিকেই তাকিয়ে আছে। অল্প কিছুক্ষণ পর ওই অবয়বগুলো পাখির মতো উড়াল দিয়ে একটু উপরে উঠে অদৃশ্য হয়ে গেল। তখন আমরা মনে করেছি, যাক, আপদ বিদায় হয়েছে, ওগুলো চলে গেছে। ওগুলো চলে গেছে মনে করে আমরা যখন হেঁটে ব্রিজের উপর উঠেছি তখন আমরা আমাদের মাথার উপরে শো শো আওয়াজ শুনতে পেলাম। এই শো শো আওয়াজ শুনে উপরের দিকে তাকিয়ে আমরা দেখতে পেলাম ফুটবলের মতো দুটো আগুনের গোলা আমাদের মাথার উপরে ঘুরছে এবং বৃত্তাকারে ঘুরছে। ঘুরতে ঘুরতে আগুনের গোলা দুটো নিচে নেমে এসে আমাদের পাশ দিয়ে আবারও চক্রাকারে ঘুরতে লাগলো, আর জোনাকি পাকার মতো জ্বলতে ও নিভতে লাগলো। সাথে করুণ সুরে শিয়াল ও বিড়ালের ডাক শুনতে পেলাম। শিয়াল ও বিড়ালের ডাক শুনতে ছিল বেশ ভয়ঙ্কর। শিয়াল ও বিড়ালের ডাক শুনে ভয়ে আমাদের কলিজা একদম শুকিয়ে গেল। এসব দৃশ্য দেখে আমরা জোরে জোরে দোয়া পড়তে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। এগুলো আমাদের কাছ থেকে সরছেই না। দুজনে সিদ্ধান্ত নিলাম আমরা সামনের দিকে দৌড় দিব, যেদিকে আমাদের বাড়ি সেদিকে, আর আগুনের গোলা দুটো আমাদের সামনে এলে আমাদের হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করব। এই ভেবে আমরা দৌড় শুরু করলাম এবং আমাদের সামনে আগুনের গোলা দুটোকে দেখতে পেয়ে সজোরে সেগুলোকে আঘাত করলাম। সেগুলোকে আঘাত করার সাথে সাথে আমাদের হাতে থাকা লাঠিগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। আমরা লাঠিগুলো ফেলে আল্লাহর নাম নিচ্ছি এবং দোয়া পড়তে পড়তে দৌড়াচ্ছি, আর পেছন থেকে ভয়ানক গর্জন শুনতে পাচ্ছি। গর্জন শুনে মনে হলো ওগুলো আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে। এরপর আমাদের দুজনকে আলাদা একটা ঘরে থাকতে দিলেন। রাতে আমরা দুজন একসাথে বসে আছি, আর বাইরে শেয়াল ও বিড়ালের করুণ সুরে ডাকাডাকি শুনছি, সাথে শো শো শব্দ। বাইরে কি হচ্ছে সেটা দেখার মতো সাহস আমাদের ছিল না। সারা রাত আমরা না ঘুমিয়েই কাটিয়ে দিলাম। সকালে আমাদের বাড়িতে পৌঁছে মা বাবাকে সবকিছু বললাম। তারা সব শুনে স্থানীয় মসজিদ থেকে আমাদেরকে পানি পড়া এনে খাওয়ালেন এবং মসজিদের ইমামকে দিয়ে ঝাড়ফুঁক করালেন, কিন্তু তাতে কোনো কাজ হলো না। তখন থেকে প্রতি রাতে স্বপ্নে দেখতে পেতাম দুটো আগুনের গোলা আমাদের শরীরের উপর বসে আছে এবং দুটো মানুষ আকৃতির পেঁচার মতো মুখওয়ালা কিছু আমাদের ধাওয়া করছে, ঠিক যেমনটা আমরা ব্রিজের উপরে দেখেছিলাম। আমরা দুজন ঠিক একই রকম স্বপ্ন দেখতাম। স্বপ্ন দেখে ঘুম ভেঙে যেত এবং ঘুম ভেঙে গেলে ঘরের ভিতরে আমাদের সামনেই এগুলো দেখতে পেতাম, সেই আগুনের গোলা আর
সেই পেঁচার মতো মুখওয়ালা কিছু একটা। এগুলো দেখে আমরা চিৎকার দিলে সেগুলো কুয়াশার মতো হয়ে বাতাসে মিলিয়ে অদৃশ্য হয়ে যেত। এগুলো দেখে দিন দিন আমাদের দুজনের অবস্থায় খারাপ হতে লাগলো। আমরা ঠিক মতো খেতে পারতাম না, ঘুমাতে পারতাম না এবং সবসময় অসুস্থ থাকতাম। আমাদের এই অবস্থা দেখে আমাদের পরিবার আমাদেরকে স্থানীয় মাদ্রাসার এক বড় হুজুরের কাছে নিয়ে গেলেন। সব শুনে তিনি তার অনুসারী কিছু জিনের মাধ্যমে ওগুলোর খোঁজ খবর নেন এবং হুজুর আমাদের বলেন ওগুলো পিশাচ প্রকৃতির জিন, তবে এরা সবসময় মানুষের ক্ষতি করে না। যদি এদের সামনে কেউ পড়ে যায় বা এদের কেউ দেখে ফেলে তবে তারা তাদের ক্ষতি করতে চায়, তবে ইচ্ছা করে ক্ষতি করতে চায় না। এক সময় হুজুর ওগুলোকে হাজির করেন, সেগুলোর সাথে হুজুর কথা বলেন। হাজির হয়ে হুজুরকে তারা বলেন, আমরা ওই ব্রিজেই থাকি, প্রায় রাত্রে আমরা ওই ব্রিজে এসে বিশ্রাম নেই। ওরা আমাদেরকে ডিস্টার্ব করেছে এবং আমাদের শরীরে আঘাত করেছে। ওরা আমাদের চেহারা দেখেছে, আমাদের চেহারা দেখার থেকেও সবচেয়ে বড় কথা আমাদের শরীরে ওরা আঘাত করেছে। আর আমরা ওদের সহজে ছাড়বো না, সুযোগ পেলে ওদের বড় ধরনের ক্ষতি করব। তখন হুজুর বলল, ওরা তো ইচ্ছা করে তোদের ক্ষতি করেনি বা আঘাত করেনি, ওরা তো তোদেরকে আসলে ওইভাবে দেখতে পায়নি, আর তোরাও তোদের ভয় দেখিয়েছিস, তাই ওরা বাঁচার জন্য তোদের শরীরে আঘাত করেছে। তখন ওই পিশাচটা বলল, আচ্ছা ওরা এত রাতে ওখানে কেন গেল? এত রাত্রে কোনো ভদ্র ঘরের লোকজন তো ওখানে থাকার কথা না। যদি এত রাত্রে ওরা ওখানে না যেত তাহলে আমরা কি ওদেরকে ভয় দেখাতাম? আমরাও ডিস্টার্ব ফিল করতাম না, ওদেরকে ভয় দেখাতাম না। তখন হুজুর বলল, তোরা যে ওখানে আছিস সেটা তো তারা জানতো না, আর জানলে কখনোই ওখানে ওরা যেত না। এখন যেহেতু জেনেছে যে ওই ব্রিজে তোরা থাকিস, আর কখনোই ওরা ওই ব্রিজের কাছে যাবে না। আমরা শুনতে পেলাম হুজুরের সাথে ওই পিশাচদের অনেক তর্কাতর্কি হচ্ছে। শেষে ওই ব্রিজের কাছে না যাওয়ার শর্তে পিশাচরা আমাদের আর ভয় দেখাবে না এবং আমাদের পেছন ছেড়ে দেবে বলে রাজি হয়। তবে ওই পিশাচরা বলে, এক দামে কেনা 4টে বড় ইলিশ মাছ এবং 2টো কালো খাসি আর সাথে 4টি মোরগ কিনে দিতে হবে, আর আমাদের আঘাত করার প্রতিশোধ হিসাবে আমাদের শরীরের ছোট কোনো একটা অংশ নাকি ওরা কেটে দেবে বা ক্ষতি করবে, তবে বড় ধরনের কোনো ক্ষতি করবে না। আর যদি আমাদের শরীরের কোনো অংশের ক্ষতি যদি তারা না করে তাহলে নাকি ওদের জিন জাতি ওদেরকে তিরস্কার করবে আর বলবে, তোরা মানুষের হাতে মার খেয়েছিস। আর সুযোগ পেলে ওদের পক্ষ হয়ে আমাদের দুজনকে আরো বড় ধরনের ক্ষতি করতে পারে। মানুষের হাতে মার খেয়েছে এটা জিনেরা নাকি কখনোই মানতে পারে না। এসব কথা শোনার পর হুজুর ওইগুলোকে বলে, তাদের জন্য বড় ধরনের কোনো ক্ষতি না হয় খবরদার। জিনেরা আমাদের বড় ধরনের কোনো ক্ষতি করবে না বলে আশ্বস্ত করে, আর বলে ওরা দুজন মিলে ব্রিজের কাছে গিয়ে মাছ, মোরগ ও খাসি দিয়ে তাদের কাছে মাফ চাইতে হবে, তবেই তারা আমাদের মাফ করবে, অন্য কেউ গিয়ে মাফ চাইলে হবে না। হুজুর পিশাচদের বললেন, মাছ আর মোরগ দিবে, খাসি দিতে পারবে না রে বাবু। হুজুরের কথা পিশাচটা কিছুতেই মানতে চায় না, তারা বলে খাসি তাদের দিতেই হবে। পরে হুজুর তাদের সাথে অনেক কথা বলে অবশেষে তারা একটা খাসি নিতে রাজি হয়। পিশাচদের কথা মতো এক দামে মাছ, মোরগ ও একটি খাসি কিনে রাত 1টায় আমরা ওই ব্রিজের কাছে যাই। যাওয়ার সময় হুজুর আমাদের তেল পরা দেয়, ওই তেল আমাদের শরীরে মেখে নেই। হুজুর আমাদের বলে দেন, যাই ঘটুক না কেন আমরা যেন পেছন ফিরে না তাকাই। ব্রিজের কাছে যাই আমরা ব্রিজের উপরে 2টো কালো অন্ধকারের জমাট বাঁধা কিছু দেখতে পাই। আমরা দেরি না করে ব্রিজের উপর মাছ, মোরগ ও খাসি দিয়ে বলি, আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনাদের চিনতে পারিনি, ভয় পেয়ে আপনাদের শরীরে আঘাত করেছি, আর কখনো এমনটা হবে না। এই বলে ওগুলো ওখানে রেখে উল্টো দিকে দৌড়িয়ে বাড়িতে চলে আসি। ওখান থেকে আসার সময় আমাদের পেছনে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পাই। সকালে আমরা ঘুম থেকে উঠে দেখি এক অদ্ভুত ব্যাপার, আমাদের দুজনের ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুলের মাথা একটু করে কাটা। কখন আমাদের পায়ের আঙ্গুল কেটেছে সেটা আমরা টেরই পাইনি, তবে আশ্চর্যের ব্যাপার আমাদের পায়ের আঙ্গুল কেটেছে, আমাদের পায়ে কিন্তু কোনো ব্যথা নেই, একটু রক্তও বের হয়নি। এরপর থেকে আমাদের সাথে আর কোনো কিছুই ঘটেনি। কিছুদিন পর আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। সেই 1997 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই 26 বছরের মধ্যে আমরা কখনোই ওই ব্রিজের কাছে যাইনি, আমরা অন্য দিক দিয়ে ঘুরে বাড়িতে যেতাম। এটি ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে, চমৎকার একটি ঘটনা সংগ্রহ করে আমাদের জন্য পাঠিয়েছেন। যদিও এটি একজন ট্রাক ড্রাইভারের ঘটনা, কিন্তু ট্রাক ড্রাইভিং এর সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আবার এটি নয়। আর গ্রামের ঘটনার মধ্যে একটা অর্গানিক গন্ধ রয়েছে। প্রিয় লিসেনার্স, আমরা বলার ক্ষেত্রে বেশ কিছু শব্দ চয়ন করি যেটা হয়তো বা জিনেরা ওইভাবে বলে না,
কিন্তু আমরা আপনাদের বোঝানোর খাতিরে সেভাবে বলার চেষ্টা করি, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো অনেক সময় ঘটনা সুন্দরভাবে উপস্থাপনের ক্ষেত্রে আমরা নিজস্ব কিছু ব্যাপারগুলো পদ্ধতি প্রয়োগ করি। এই জন্য অনেক সময় মনে হতে পারে যে আচ্ছা, জিনেরা তো আরবিতে বলেছিল, তাহলে আপনি কেন আরবিতে বললেন? জিনেরা আরবিতে বললেও অনেক সময় এরকম হয় না যে অ্যারাবিক কোনো ঘটনা আমরা বলেছি, সেখানে জিনেরা তো আরবিতে বলেছে, কিন্তু আমরা যখন জিনের হয়ে বা জিন ওই কথা বলেছে এটা বলি, তখন কিন্তু আমরা বাংলাতেই বলি। তখন অনেকে মনে করেন যে আরবিতেই কেন আমরা বললাম না। আসলে বোঝানোর খাতিরে সেভাবে তো বলা সম্ভব নয়। এই জন্য এই বিষয়গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সকল শ্রোতাদের আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জানাই। আশা করছি সকলেই মহান দয়াময় আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার দয়াময় আল্লাহর রহমতে ভালো আছে। আজ আমি আপনাদেরকে আমার মায়ের সাথে ঘটে যাওয়া কালো জাদুর বাস্তব ঘটনা বলতে চাচ্ছি। আশা করি ঘটনাটা আপনাদেরকে অন্যরকম লাগবে। আর কথা না বাড়িয়ে মূল ঘটনার বর্ণনায় চলে যাই। ঘটনার শুরুতে আমার এবং আমার পরিবারের বর্ণনা দেওয়া প্রয়োজন। আমার নাম মোহাম্মদ আরিফুজ্জামান রুবেল। বর্তমানে আমার বয়স 29 বছর। পড়াশোনা MBA ব্যবস্থাপনা, পেশায় বেকার, চাকরি প্রত্যাশী বেকার, চাকরির খোঁজে আছে। পাশাপাশি হোম টিউটর হিসেবে ছাত্র পড়াই। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে মাটিকাটা পশ্চিম ভাসানটেক এলাকায় থাকি। আমার পরিবারে মোট 6 জন সদস্য। আমরা 3 ভাই 1 বোন, এদের মধ্যে আমি মেঝো। সে সময়ের যে সময়টার কথা বলছি তখন 1999 সালের ঘটনা। আমার বড় ভাইয়ের বয়স তখন 10 বছর, আমার বয়স 7.5 বছর, বোনের বয়স 5 বছর এবং সবার ছোট ভাইয়ের বয়স 1.5 বছর। আমার বাবা সরকারি চাকরিজীবী, সেজন্য ঢাকায় তার থাকা হতো। মা আমাদের নিয়ে নানার বাড়িতে থাকতেন। নানার বাড়ির এলাকাটায় সকল সুযোগ সুবিধা ছিল, মানে স্কুল, কলেজ, হাট বাজার সব কাছাকাছি হওয়ায় আমরা সেখানে থাকতাম। গ্রামে বিদ্যুতের ব্যবস্থাও ছিল।